আবহ প্রক্ষেপণে এবং আবহ নির্মাণ কৌশিক রজক দাস। অংশগ্রহণে সঞ্চিতা দে কুঁই, পাপিয়া পাল, মুক্তা দত্ত এবং সিমি চৌধুরী। নাটকটির পরিচালনায় রিনিতা দাশগুপ্ত। শ্রুতি নাটক সত্যি প্রেমের গল্প। যাক বাবা, আপাতত কাজ কমপ্লিট। বোনলেস চিকেন ম্যারিনেট করে ফ্রিজে ঢুকিয়েছি। শাশ্বতের জন্য চিকেন ফ্রাই তো বানাতেই হবে। স্ট্রিট ফেভারিট আইসক্রিম ফ্রিজে রেখেছি। এবার বরং প্রদীপকে একটা ফোন লাগাই। ব্যস্ত? শোনো, তুমি তাহলে দেরি করো না, এবার বেরিয়ে পড়ো। বাপের স্কুল ছুটির সময় হয়ে এসেছে। হ্যাঁ, আমার মোটামুটি সব তৈরি। হ্যাঁ, সমস্যা তো সেটাই না। মঙ্গলা এসেছে 9:45। আমি এখন বাথরুমে ঢুকছি। না না, আমার সময় নেই, ফোন রাখছি। না, মাকে একবার ফোন করি। হ্যাঁ মা, ওরা বেরিয়ে গেছে। হ্যাঁ, ওরা আর একটু পরেই আসছে। হ্যাঁ, বাপের স্কুল ছুটি পড়কে নিয়ে যাবে। এই মঙ্গলা, বিরিয়ানিটা এবার শুরু করে দে। এলেই ফ্রাইটা রেডি করিস। আর শোন, কোনো অসুবিধা হলে বলিস। আমি মিনিট পাঁচেক আজকের পেপারটা দেখে নিই। আরে, এই তো শাশ্বতী চিঠিটা। বহুদিন কোনো খবর পাই না। কেমন আছিস? তোর কথা উঠলো। ঠিক হলো সবাই মিলে তোর ওখানে হামলা করব। 11 তারিখ মঙ্গলবার। এই ধর 11টা নাগাদ পৌঁছবো। সারাটা দিন নরক গুলজার করে সন্ধ্যাবেলা ফিরে আসবো। ওই দিন থাকছিস তো? কোনো অসুবিধা থাকলে মেঘনাকে ফোন করে জানিয়ে দিস। খবর না পেলে ধরে নেব থাকছিস। তাও মেঘনা পারলে ফোনে 2-1 দিন আগে কনফার্ম করে দেবে। কিরকম কাট কাট কেজো চিঠি। অবশ্য শাশ্বতীটা চিরকালই এমনই। প্রদীপ তোকে লেখা ওর চিঠিগুলো তো এমনই ছিল, রসকসীন। 11:20। মেঘনাকে একবার ফোন করবো। সুইট ডার্লিং। আরে নিতু, ওরে বাবা, এবার ছাড় ছাড়, দম বন্ধ হয়ে যাবে যে। থাম এবার। থামবো? কেন থামবো? থামার জন্য কি ব্যাঙ্গালোর থেকে ছুটে এসেছি? আমার ডার্লিং সুইটার্ট। ওয়াও, গ্র্যান্ড। চমৎকার ঘর সাজিয়েছিস তো। কোনো বাড়াবাড়ি নেই, একদম ঠিকঠাক। আরে কোথায় সেই গুন্ডাটা? কই? কি যেন নাম? পাপাই। স্কুলে গেছে। আমরা ওর 3-3টে মাসি ওকে দেখতে আসছি, আর সব জেনে শুনেও তুই ওকে স্কুলে পাঠালি? কি নির্মম রে তুই! কখন ফিরবে? আজ ফিরবে না রে। ওর বাবা ওকে স্কুল থেকে পিক আপ করে ওর জেঠুর বাড়ি নিয়ে যাবে, ভবানীপুর। ওখানেই থাকবে আজ। ক্রিমিনাল অফেন্স। কেন রে, আজকে দিনটা ওকে না পাঠালে কি চলতো না? না রে, ক্লাস টেস্ট। পরে অসুখ বিসুখ করলে মুশকিল হবে। কোন ক্লাস হলো জানো? ক্লাস 1। ক্লাস 1? তার আবার ক্লাস টেস্ট? দেখালি বটে, আমরা যেন আর পড়াশোনাই করিনি। আরে এই তো পাপার ছবি। কি মিষ্টি হয়েছে রে। মুখটা বিশেষ করে নিচের দিকটা বসালো তুই। চোখ দুটো কি ওর বাবার মতন? এই দাঁড়া না, আমি এবার ব্যাগটা খুলি। এই দেখ, শাশ্বতী ওর জন্য নিয়ে এসেছে সোয়েটার। মেঘনা এক গাদা ফেয়ারি টেলের বই কিনেছে। আমি ব্যাঙ্গালোরের কম্পিউটার পয়েন্টে গিয়েছিলাম, কিন্তু দেখলাম বাচ্চাদের জন্য ওরা দারুণ সব পাজল গেম বানায়। হ্যাঁ রে, ওর পাজল গেম আছে। কি করেছিস তোরা? এত দূর থেকে এইসব নিয়ে এসেছিস ঘাড়ে করে? কি পাগলামি শুরু করেছিস বলতো? আরে দেখ না নিতা, সোয়েটারটা পিওর উলের, ওর ফিট করবে তো? একদম ঠিকঠাক। আর কি দুর্দান্ত কালারটা রে, ভীষণ আনইউজুয়াল। বল, এখন কি খাবি, চা না কফি? কিচ্ছু না, তুই এখানে চুপ করে বস তো একটু। খিদে পেলে তোকেই খাবো গপাগপ করে। হ্যাঁ, সেও যাই বলুক না কেন,
আমার কিন্তু একটু একটু চানাচুর খিদে পাচ্ছে রে নিতা। আরে আছে, তোর সেই উজ্জ্বলার চানাচুর, দাঁড়া দিচ্ছি। বাবা, তোর মনে আছে? ওকে তো তখন আমি বলতাম, দেখিস বাবা, কে কবে উজ্জ্বলার চানাচুরের লোভ দেখালো আর সব দিয়ে দিয়ে বসে থাকলি। হ্যাঁ হ্যাঁ, আর তোর বেলা পলা মোটে দুখানা আইসক্রিম খেয়ে নিয়ে তোর থেকে জেবির নোটসগুলো ঝেড়ে নেয়নি? এই রে, এদের ঝগড়া শুরু হলো। শোন বাবা, তোর উজ্জ্বলা চানাচুর আর চিরশ্রীর আইসক্রিম দুটোই আনা আছে, লাঞ্চে চিকেন ফ্রাই আর শেষে ডেজার্টে আইসক্রিম সব আনা আছে। আমাদের ডার্লিং। ওরে ছাড় দেখি, দাঁড়া চানাচুরটা নিয়ে আসি। হ্যাঁ রে, মাসিমা মেসোমশাই কেমন আছেন? আছে ভালো মন্দই, বাবার চোখে ছানি, কিন্তু প্রেশারটা কন্ট্রোলে না আসলে কাটানো যাচ্ছে না, জানিস তো। ব্লাড সুগারও ধরা পড়েছে, কিছুই মানে না, যা খুশি তাই খায়। তাই নিয়ে দিন রাত বাবার সঙ্গে খিটিমিটির। আছেন কোথায় এখন? দাদার কাছে, হাতিবাগানে। দাদা? তোর সেই ক্যাবলাকান্ত দাদা? এখন তো দাদা যদি চিরশ্রীকে রাস্তায় দেখে, আমি বাজি ফেলে বলতে পারি ও সেই আগের মতোই টয়লেটে ঢুকে বসে থাকবে। আহা, দাদার কি দোষ? অমনি করে দাঁড় করিয়ে কেউ যদি একটার পর একটা প্রশ্ন করে যায়, খুব সাহসী মানুষ। দেখ, ফালতু ফালতু আমার ঘরে দোষ চাপাবি না। ওর বরাবরই মেঘনার উপর একটা দুর্বলতা ছিল, আমি শুধু একটু পালিশ করে দিয়েছিলাম। সিম্পল 2-3টে কোশ্চেন। বলুন তো, লেনিনের আসল নাম কি? চে গুয়েভারা পেশায় কি ছিলেন? আব্রাহাম লিঙ্কন কোন সালে ক্ষমতায় আসেন? পল সায়েন্সের সঙ্গে প্রেম করার জন্য গলা চুলকোবে আর এইসব বেসিক কোয়েশ্চেনের আনসার জানবে না? তা তো হতে পারে না। কি করছে রে দাদা এখন? কলেজে পড়ায়, সুরেন্দ্রনাথ, বোটানি। ছেলে মেয়ে? 2 মেয়ে, ব্রাহ্ম গার্লসে পড়ে। বড়টা ক্লাস 4-এ, ছোটটা সবে নার্সারি। শোন, 12:15 বাজে, তোরা কি বাথরুমে যাবি? সাবান তোয়ালে সব রাখা আছে। হ্যাঁ, রাতটা ট্রেনে কেটেছে, বাথরুমে তো একবার যেতেই হবে। জানলাটা খুলে দে না, চারদিক বন্ধ, কেমন নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। না, ভরপেট খাওয়ার শেষে যে পানটাও পাবো তোর কাছে, এটা কিন্তু ভাবিনি। এদিকটা পশ্চিম, তাছাড়া নিচেই রাস্তা, ভীষণ আওয়াজ। জানলাটা রাত না হলে খুলি না। সন্ধ্যের পর অবশ্য আস্তে আস্তে ফাঁকা হয়ে যায়, এখনো তেমন বাড়িঘর হয়নি তো। এই চিরো, দে তো পাশ বালিশটা একটু দে না রে, একটু ঠেস দি, কোমরটা বড্ড ব্যথা করছে। হ্যাঁ রে নিতা, তোর মনে আছে তোর সঙ্গে আমাদের যখন পরিচয় হলো? হ্যাঁ, তোরা তো তখন 3 মাস্কেটিয়ার্স, চিরশ্রী, মেঘনা, শাশ্বতী। হিস্ট্রি, পল সায়েন্স, ইকোনমিক্স। তোরা এক জায়গায় মেয়ে নয়, সাবজেক্টও আলাদা। কেমন করে যে এক জায়গায় জুটেছিলি তোরা! তখন তো আমাদের যে যেখানেই দেখবে তিনজনেই, ক্যান্টিন, কফি হাউস, কার্জন পার্ক, রবীন্দ্র সদন, প্রায়ই তো একই রকম পোশাক পরেও ঘুরতাম। মনে আছে তোদের? একদিন তিনজনেই মিনি স্কার্ট পরে কলেজে গিয়েছিলাম। কলেজে তো হইচই পড়ে গিয়েছিল। আর সিগারেট খাওয়ার কথা মনে আছে? মনে নেই আবার। আরে ওই পল সায়েন্সের এসাই তো ফস করে সিগারেট ধরিয়ে ধোয়া ছেড়ে বলেছিল, সে কি রে, তোরা এখনো টেস্ট করিসনি? ব্যাস, পরের দিনই ফিল্টার হুইলস ঠোঁটে ঝুলিয়ে আমরা 3 মূর্তি ক্যান্টিনে। আমি তো দেখেই অবাক। চিরশ্রীকে বড় বড় চোখ করে জিজ্ঞেস করেছিলাম, তোরা আগে খেতিস? শ্রী কি বলেছিল জানিস? ও গলা নামিয়ে বলেছিল, পাগল, কাল সারা রাত হোস্টেলে শাশ্বতীর ঘরে প্র্যাকটিস করেছি, কাশিটা আর আসছে না, দেখেছিস এবার চোয়াল কেমন ঝুলে গেছে। তুমি তো তখন বাবা আমাদের থেকে পালিয়ে পালিয়ে বেড়াতে। ঠিকই বলেছিস, তোদের সম্পর্কে কত কি না শোনা যেত তখন। অবশ্য আলাপ হবার পর ভুল ভেঙে গিয়েছিল, বুঝেছিলাম তোদের দুর্দান্ত কতগুলো কোয়ালিটি আছে। তোরা পরনিন্দা পরচর্চা করিস না, লেখাপড়ায় ব্রিলিয়েন্ট, সাহিত্য, সংস্কৃতি, রাজনীতির ভালো খবর রাখিস। আমার মতো বাংলায় অনার্স কেউ কাছে টেনে নিতে তোদের কোনো অসুবিধা হয়নি।
কিন্তু তোকে আমাদের দলে নিতেই তো সকলের চোখ টাটালো। অরুন্ধতী যেন কি বলেছিল তোকে, মনে আছে? মনে নেই আমার? ওই যে রে, থ্রি মাস্কেটিয়ার্স, কত কি না শোনা যায় ওদের সম্পর্কে। অরুন্ধতী আরো বলছিল যে পলাশ ক্যান্টিনে বলছিল ভালোই হয়েছে, 3 জন ছিল 4 জন হলো, আর কোনো অসুবিধা হবে না। আমি তো অবাক হয়ে বললাম, অসুবিধে কিসের? অরুন্ধতী বলল, বুঝিস না যেন, ন্যাকা, বলে একটা চোখ টিপে হাসতে হাসতে চলে গিয়েছিল অরুন্ধতী। তারপর তারপর কি হয়েছিল বল না চিরশ্রী। তারপর তো শুনলাম তোর কাছে ব্যাপারটা। দুদিন পরেই পাশের ক্লাস, দেদার ছেলে মেয়ে, সকলের সামনে ধরলাম পলাশকে, বললাম, কিরে ফ্রি আছিস? ও তো ঢোক গিলে বলে, কেন, কি ব্যাপার? আমি গম্ভীর মুখে বললাম, কাল আমাদের বিয়ে, তোকে সাক্ষী দিতে হবে। ও তো হতবাক, বলল, বিয়ে কার? আমি হাসি চেপে আরো গম্ভীর হয়ে বললাম, আমার আর নবনীতার। ও বেচারা তো পালাবার পথ পায় না। তারপর আনন্দে মেঘনা তো দুখানা আইসক্রিম খাইয়েছিল আমাদের। হ্যাঁ রে, আমাদের শেষ কবে দেখা হয়েছিল বলতো? কেন, তোর বিয়েতেই তো, মনে নেই? দারুণ হইচই করেছিলাম বল। সত্যি। ইস, আমার যা দুঃখ হচ্ছিল, সেজে গুজে বসে না থাকলে কি মজাটাই না করা যেত। হ্যাঁ রে চির, অর্পণের সঙ্গে তো তোরই কথায় এইজের পড়ার বয়স থেকে প্রেম। তোরা তো কোয়েট স্কুলে একই সাথে পড়তিস। সেই 5-6 থেকেই তো চিঠি চালাচালি। আরে চিঠি তো কোন ছাড়, ক্লাস 8-এর একদিন টয়লেট যাবার রাস্তায় অন্ধকারে জড়িয়ে ধরে। কি বুদ্ধি ঠিকছে করছিল, 3 দিন ভয়ে স্কুলে যায়নি। তারপর কলেজে তো শ্রী আর অর্পণকে একসাথে সবাই অর্পণ শ্রী বলে ডাকতো। অর্পণ তো পড়তো যাদবপুরে, কি পড়তো ওই জানে। দিন রাত তো পড়ে থাকতো প্রেসিডেন্সির পোর্টিকোতে, আর কাঁধে 24 ঘন্টা ঝুলতো একটা ট্রাভেলাইট ব্যাগ। আর ওই ব্যাগের ভেতর থাকতো একটা শতরঞ্জি, যখন তখন যেখানে খুশি পেতে শুয়ে পড়ার জন্য। তখন তো মাঝে মাঝে ক্লাস কেটে উধাও দুজন। তোরা তো তখন রাতটা তো কাটিয়েছিস প্যাক। তারপর তারপর সেই বকখালির কাণ্ডটা বল। অর্পণের মামার বন্ধু, দেখেই চিনেছে, খপ করে হাত চেপে ধরে জিজ্ঞেস করে, অর্পণ না? তারপর আরে তার আর পর, ও তো অম্লান বদনে বলল, ভুল করছেন, আমার নাম সুজিত হালদার। অর্পণ পাশ করে চাকরি পাবার 6 মাসের মধ্যেই তো বিয়ে করলি তোরা। আমার বিয়ের সময় সেই বিয়ের বয়স 4। সরকারি হিসেবে কিন্তু শাশ্বতী সিনিয়র। প্রদীপ্তর সাথে ওর ব্যাপারটা তো ছিল ইন্টেলেকচুয়াল লেভেলে। দুজনেই তুখোর স্টুডেন্ট, দুজনেরই ইকোনমিক্স। ডিবেটে বোধহয় তোদের প্রথম আলাপ, তাই না? হ্যাঁ, ওই ডিবেটটাই তো। আরে প্রদীপ তো লড়েছিল প্রায় খেপা কুকুরের মতো, তোরা তো জানিস, কিন্তু পারলো না। উঠে এসেই আমাকে কংগ্রাচুলেট করলো। আমার কেমন যেন দুঃখ হচ্ছিল জানিস। 3 দিন পরেই পোর্টিকোতে দেখে কাছে গেলাম, বললাম, পিএস বলছিলেন প্রদীপ তো একটা আনসার লিখেছে, আমাকে বসিয়ে দিল, আমি ওই রকম পারতাম না, একটু কি দেখা যাবে? ব্যাস, সেই থেকেই শুরু। গ্র্যাজুয়েশনের পরে তারপর তো রেজিস্ট্রিটাই সেরে নিয়েছিলাম আমরা। নিতু, তোর আর আমার বিয়ে সেই দেখে শুনে প্রাচীন পদ্ধতিতে। যাই হোক, হ্যাঁ রে, তুই কবে এত ভালো রান্না করতে শিখলি বলতো? সারাদিন আর তো কিছু করার নেই। তোদের মতো স্কুল কলেজে পড়াই না, চাকরি করি না, বাচ্চা সামলাই, টিভি দেখি, শ্বশুর শাশুড়ির সেবা করি, আর কাজের মধ্যে ওই রান্না, তাও মঙ্গলাই করে, আমি শুধু দেখে দিই। কেমন গুছিয়ে সংসার করছিস রে নিতু। আগে হলে লোকে বলতো রূপে লক্ষ্মী, গুণে সরস্বতী। তোরা কি আজ আমার পিছনে লাগতে ঠিক করেছিস নাকি রে? রূপ রূপ করছিস, নিজের মুখখানে একবার আয়নায় দেখেছিস? অমন দুর্গা প্রতিমার মতো ঝলঝলে একখানা মুখ আজ আর ঢুললেও পাওয়া যাবে না। অন্যে কি বলল তাতে কি যায় আসে রে? যে সুন্দর দেখলে ধন্য হয়ে যেতাম, তার চোখে তো আমি কি খুব মোটা হয়ে গেছি রে? তুই তো চিরকালে একটু প্লাম আছিস, সেটাই তোর বিউটি। আর অর্পণ তো তোকে আজ নতুন দেখছে না। মানুষ কত বদলায়,
দেখার চোখও বদলায়। তখন একা আমাকে দেখতো, এখন চোখের সামনে ঘুরে বেড়াচ্ছে রিটা কামাত, স্লিম স্মার্ট সেক্রেটারি। বলতেই পারতো। বলেছে তো, কাছে গেলেই ঠেলে সরিয়ে দিত, রেগে গেলে বলতো মুটকি, জলহস্তি, আ হিপ অফ ফ্লেশ। তুইও তো একটু চেষ্টা করলে পারতিস রে। করেছি। জিমে ভর্তি হলাম, 3 মাস অনেক ঘাম ছড়িয়ে 2 কেজি কমালাম। তারপর একদিন রাতে গেলাম দেখাতে। কতখানি এফার্ট ওর জন্যই তো বল। একটাও কথা বললো না জানিস, উঠে চলে গেল। আমার মাথায় রক্ত চড়ে গেল। একটা ফ্লাওয়ার ভাস ভাঙলাম, যে অ্যাস্ট্রেটা দিয়েছিলাম অ্যানিভার্সারিতে, ছুঁড়ে মারলাম ওকে লক্ষ্য করে। ও ও এসে আমার হাত মুচড়ে দিল, চিৎকার করে ধাক্কা মারতে মারতে দরজার কাছে নিয়ে গিয়ে বলল, গেট আউট। অনেকেই বলেছিল রাগ করেছে, 2 দিন পরে ঠিক হয়ে যাবে, ফিরে যা, গিয়ে একটু আদর টাদর করে দে, রাগ কমে যাবে। আমি যাইনি। কি করে যাব বল? সেই রাতে আমি অর্পণের চোখে এতটুকু ভালোবাসা, এতটুকু সিম্প্যাথি দেখিনি। যা ছিল তার সবটাই ঘৃণা, হেট্রেট। মাসখানেক পরে উকিলের চিঠি এলো। আমি আর কন্টেস্ট করিনি জানিস। তোর তো তবু থার্ড পার্সন কেউ এসে গিয়েছিল, তোর সম্বন্ধেও কিছু না কিছু অভিযোগ ছিল অর্পণের। আমার কি হলো ভাবতে পারিস? 32 বছরের একটা পুরুষ মানুষ, সে কি খাবে, কি পরবে, কখন বেরুবে, কখন ফিরবে, এমনকি বউয়ের সাথে রাতে শোবে কিনা সেটাও ঠিক করে দেবে তার মা। বিয়ের পর লোকে হানিমুন করতে যায়, আমরাও যাব পুরী, আনন্দে নাচছি। ও মা, দেখি সবাই বাক্স গোছাচ্ছে, ছুটে গেলাম ওর কাছে। এ কি, আমরা একা যাচ্ছি না? ও চোখ পাকিয়ে বলল, ছি ছি, লোকে কি ভাববে? পুরীতে হোটেলে এক ঘরে ও আমার শ্বশুর, অন্য ঘরে এক পাশে ননদ, অন্য পাশে শাশুড়িকে নিয়ে শুয়ে আমি হানিমুন এনজয় করছি। বেহালা থেকে বাটানগর তাও যেতে দিত না, পড়ে গিয়ে পা ভাঙলো বাবার। জানিস তো মা নেই, যেতে চাইলাম, শাশুড়ি বলল ওই ছোট লোকের বাড়ি কিসের যাওয়া? স্কুল মাস্টারি করে বাড়িটুকু করেছিল, আর আমার বিয়ে, তাতেই বাবা ফতুর। বছর বছর পুজোয় জামা কাপড়, এটা সেটা কেনাকাটা কোনোটাই দিয়ে উঠতে পারতো না, তাই ছোট লোক। এত কষ্ট হলো, একদিন দুপুরে কাউকে কিছু না বলে মাঝেরহাট স্টেশন থেকে বজবজ লাইনের ট্রেন ধরে সোজা বাড়ি। জানিস আমাকে দেখে যে কি খুশি হলো বাবা। একা তো, খাওয়া দাওয়া যত্ন কিছুই ঠিক মতো হচ্ছিল না। তবে মাস খানিকের মধ্যেই বাবা একটু একটু করে হাঁটতে শুরু করলো। তারপর একদিন জিজ্ঞেস করলো, কি ব্যাপার, চিন্ময় তো একদিন এলো না। আমি আর কিছুই বলিনি, নিজেই একদিন চুপি চুপি বেহালায় গেল। জানিস তো, ফিরে এসে শুয়ে পড়েছিল বাবা, একটা কথাও বলেনি। ডাক্তার যদিও বলেছিল স্ট্রোক, আমি তো জানি আসলে কি। বিয়েটা করা ছিল, বাবারও একটা পরিচিতি ছিল শহরে,
প্রথমে লিভ ভ্যাকেন্সিতে ঢুকলাম, পরে সেটাই পার্মানেন্ট হয়ে গেল। পরে আর খোঁজ নিসনি কখনো ওদের? নিয়েছি, শোনা যাচ্ছে শাশুড়ি নাকি আবার বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে। বাচ্চা টাচ্চার কথা ভাবিসনি না তোরা? এসেছিল তো একটা, বিয়ের পরে পরেই। ও জোর করলো, বলল আমরা এখন প্রিপেয়ার্ড নই। একদিক থেকে অবশ্য তোরা বেঁচে গিয়েছিস। একটা সন্তানের শৈশবকে চোখের সামনে থেতলে যেতে দেখিসনি। মুম্বাকে নিয়ে যে যন্ত্রণায় আমি ভুগেছি, এখনো ভুগছি। কি অপরাধ করেছে ওরা বলতো? আমরাই তো ওদের পৃথিবীতে এনেছি। অথচ দেখ, স্বার্থপরের মতো নিজেরটা ভাবতে গিয়ে ভুলেই গেলাম ওদেরও তো কিছু পাওয়ার আছে। পোস্টডক করার আগেই মুম্বাই এসে গেল। ওকে ক্রেশে রেখে দুজনেই আমরা চলে যেতাম ইনস্টিটিউটে। রাত গভীর হলে যখন ফিরতাম, ও ঘুমিয়ে কাদা। বহুদিন হয়েছে ঘুম থেকে তুলে টানতে টানতে নিয়ে গেছি, তখনও ঢুলছে, আবার ফিরেছেও ঘুমোতে ঘুমোতে। আমি মা, আমাকে চিনলো না? বাবা তো বহু দূর। প্রদীপ তো স্ট্রাইক করেনি কখনো? ও তখন উঠছে, একটা নতুন কাজ শুরু হচ্ছে, তার মডিউল করছে, রোজ ওয়ার্কশপ, নয় সেমিনার নয় কনফারেন্স। থাকতে না পেরে একদিন রাতে, বুঝলি, বিরল সেই রাতগুলোর একটা, আমি না প্রদীপ্তকে বলেই ফেললাম, এই শোনো না, মুম্বার না খুব কষ্ট হচ্ছে, চলো না আমরা এখান থেকে চলে যাই, আমরা বাড়িতে থেকে কিছু একটা করি। ও চমকে উঠলো, রেগে গেল, বললো পাগল, এই এখন সবে ওপেনিংগুলো খুলতে শুরু করেছে, সবে আমি পায়ের তলায় মাটি পাচ্ছি, লোকে আমার কথা শুনছে, এই এখন ফিরে যাব? আমি ছাড়লাম না, লেগেই রইলাম। সুযোগ পেলেই কথাটা তুলতে লাগলাম। শেষ অব্দিও বলল, বেশ, তাহলে তোমরাই ফিরে যাও, আমি একটু এদিকটা গুছিয়ে নিই, একটা ভালো ওপেনিং পেলে আমিও চলে যাব। চলে এলি? হ্যাঁ রে, চলে এলাম। ভেতরে ভেতরে সিদ্ধান্তটা অনেক আগেই নিয়েছিলাম। মুম্বার দিকে না আমি তাকাতে পারতাম না, জানিস, আয়নায় নিজেকে দেখলে স্বার্থপর দৈত্যের মতো মনে হতো। ফিরে এসে হাত ছেড়ে বাঁচলাম। বাবা মা জলপাইগুড়িতে সেটেলড। নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির অফারটা পেয়ে আমার একটু সুবিধাই হলো। মুম্বাকে কনভেন্টে দিলাম। তারপর প্রদীপ্তর সঙ্গে কথা হতো ফোনে, ইমেলে। তারপর কমতে লাগলো সব। প্রথম দিকে রোজ কথা হতো, 6 মাস যেতে না যেতেই সেটা নেমে এলো সপ্তাহে, তারপর মাস, বছর, আর 1.5 বছর হলো কোনো যোগাযোগ নেই। রিসেন্টলি ওর এক বন্ধু ফিরেছে, দেখা হলো, বলতে চাইনি জানিস, আমি জোর করাতে বললো প্রদীপ তো এখন নাকি এক মেক্সিকান মেয়ের সঙ্গে লিভ ইন করছে, ফ্যাকাল্টি পজিশন পেয়ে গেছে, ওপরে উঠে যাচ্ছে প্রদীপ্ত, ধরা ছোঁয়ার বাইরে, অনেক ওপরে। আমাদের গল্প তো মোটামুটি শেষ। এবার নিতু, তোর গল্প শুনবো। নে, শুরু কর। ওরা তিনজনই উৎকণ্ঠ হয়ে অপেক্ষা করছে, কেমন হবে আমার গল্প। কাল রাতেও অসহ্য সুখসজ্জা পেতেছিল এই বিছানায়। আজ সকালে পাপাইকে বাসে তুলে দেবার সময় ও যখন জড়িয়ে ধরেছিল আমাকে, অনেকক্ষণ আমাকে দেখতে পাবে না বলে ঠোঁট ফুলিয়েছিল, তখন বুকের মধ্যে যে ক্ষরণ শুরু হয়েছিল, সেটুকুর জন্যই তো বেঁচে থাকা যায়। একটু আগে শাশুড়ি মায়ের বলা স্নেহ মেশানো কথার মধ্যেও তো কোনো খাদ ছিল না। এই ঘর, বারান্দা, ড্রয়িং রুম, কিচেনের প্রতিটা নির্মাণ আমার, প্রতিটি রূপে আমার তুলির টান, প্রতিটা সৌন্দর্যের সাথে আমার আবেগ মেশানো। ওদের কি শোনাবো আমি? এই ক্ষত বিক্ষত তিনজন কি শুনতে এসেছে আমার সৃষ্টির আনন্দ? এরা কি আস্বাদন করতে পারবে আমার পূর্ণতা? আমার কি উচিত আমার নিজের সুখ থালায় ভরে এনে এদের সামনে সাজিয়ে দেওয়া? না, তার চেয়ে সংসারে থাকতে থাকতে যে সামান্য ঠোকাঠুকি, দুখানা থালা বাসনেও যে শব্দ হয়, তারই একটা দুটো বরং শুনিয়ে দেওয়া যাক।
কি ভাবছিস নিতা? আমরা তোর কাছে কি শুনতে এসেছি? আমরা দেখেছি নিতা, মানুষগুলোকে দেখা হলো না। তোর সংসার দেখলাম, তোকেও। এখন মনে হয় নাই যদি ফিরে আসতাম, ওর কাছেই না হয় থেকে যেতাম, আমার চাকরিটা ছেড়ে দিতাম, ওকে আগলে রাখতাম, ওকে সঙ্গ দিতাম। আমি মুম্বা, আসলে আমিও না শুধু নিজের কথাই ভেবেছি ও আমাকে ইগনোর করলো, ঠিক আছে, আমি ওকে শাস্তি দেব। কত বড় শাস্তি বলতো? আমার তো না হয় মুম্বা রইল, কিন্তু ওর। এখন ভাবি, ওইভাবে কাউকে কিছু না জানিয়ে চলে আসাটা কত বড় ভুল হয়েছিল। নিশ্চয়ই পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজনের কাছে মুখ দেখাতে পারেনি ওরা। আর এলাম যদি বা, বাবা সুস্থ হলে ফিরেও তো যেতে পারতাম, পারিনি। তার কারণ ওই যে যে আমার ইগো, এসো আমাকে নিয়ে যাও। আরো পিছিয়ে ভাবলে মনে হয় ওরই বা কি দোষ বল? বাবা মা ভাই বোনকে নিয়ে অতগুলো বছর কাটিয়েছে, ফেলে দেবে? আমিও কি পেরেছি? আর কটাই বা দিন, ওরাও তো চিরকাল থাকবে না, থাকতামই না হয় কষ্ট করে। হ্যাঁ, চাইলে কি আরেকটু স্লিম হওয়া যেত না? আসলে ওইটাই, অভিমানে সে আড়াল করে দাঁড়ালো। মোটা বলেই আমি খারাপ? ভালোবাসা টাসা কিচ্ছু নয়। রাগ করে আরো বেশি বেশি খেয়ে আরো ওজন বাড়িয়ে ফেললাম। ও যত দূরে সরে যেতে থাকলো, আমিও যেন দু হাতে ঠেলতে লাগলাম ওকে। তারপর তো আর ফিরে যাওয়াই হলো না। আমাদের চটকে যাওয়া প্রেম, শুরুটা আমরা ভালোই করেছিলাম, কিন্তু শেষ রক্ষা করতে পারিনি। আসলে আমরা ভুলে গিয়েছিলাম, ভালোবাসায় যেমন হিসেব করে তুলে নিতে হয়, ছাড়তে হয় তার চেয়ে অনেক বেশি। সেই জন্যই তোর কাছে আসা। আমাদের অপূর্ণতা, আমাদের না পারা, আমাদের হেরে যাওয়ার গল্প, একটা কনফেশন, কোথাও না কোথাও তো করতেই হতো। তুই পেরেছিস, তোর কাছেই সেগুলো বলে ফেলে আমরা হালকা হলাম। এবারে তোর গল্পটা শুরু কর, একটা জিতে যাওয়া গল্প, একটা সত্যি প্রেমের গল্প। আমার গল্প? ঠিক আছে, তাহলে শুরু করি।